dear students and friends, আশা করি তোরা সবাই ভালো আছিস। আজ আমাদের দেশ ভারতবর্ষ সহ গোটা পৃথিবী, কার্যত সমগ্র পৃথিবী করোনা পরালো গ্রাসে। কার্যত সমগ্র পৃথিবী আজ গৃহবন্দী। লকডাউন, গৃহবন্দী। এই গৃহবন্দী লকডাউনের কিছু সুবিধা অসুবিধা তো অবশ্যই আছে। সুবিধা যে সকল আছে তার মধ্যে একটি ব্যতিক্রমী অসুবিধা আমার চোখে অন্তত ধরা পড়েছে। সেটা হলো স্টুডেন্টসদের প্রতি, ছাত্রছাত্রীদের মধ্যে পড়াশুনোর প্রতি আগ্রহ বা উন্মাদনা মনে হয় একটু কেন জানি না বেড়ে গেছে। আমার বিগত 10 বছরের পড়ানোর অভিজ্ঞতাতে স্টুডেন্টসদের মধ্যে এমন উন্মাদনা পড়ানো নিয়ে ইতিপূর্বে দেখিনি। ফোন আসে, মেসেজ আসে, স্যার কবে শুরু করবেন, একটা ভীষণ একটা উন্মাদনার পরিস্থিতি। যাই হোক, আমি তোদেরকে ব্যঙ্গ করছি না বা ইনসাল্ট করছি না, সত্যি কথাই বললাম। তা তোদের সেই অদম্য পড়াশুনোর প্রতি যে অদম্য কৌতূহল ইচ্ছা, তাকেই পাথেয় করে শুরু করতে চলেছি অনলাইন ক্লাস। অনলাইন ক্লাস শব্দটা মনে হয় একটু বলা ভুল হচ্ছে। ক্লাস না বলে সিউডো ক্লাস বলাই ভালো, ছদ্ম ক্লাস। কেন? যে ক্লাসে স্টুডেন্টস নেই, ক্লাসের অবিচ্ছেদ্য অঙ্গ স্টুডেন্টস নেই, অথচ সেটাকে মানে ক্লাস ক্লাস ভাবতে হচ্ছে। যাই হোক, সেই ছদ্মরূপী ক্লাস সিউডো ক্লাস, সেটাকেই আমাদের রিয়েল ক্লাসই ধরে নিতে হচ্ছে। আমরা একটু সাবজেক্টিভ কথার মধ্যে আসি, প্রসঙ্গত একটা কথা বলি, স্মৃতিচারণা। বাড়ির বড়দের কাছে শুনেছি আমি নাকি ছোটবেলায় একটা লাঠি নিয়ে বাগানে চলে যেতাম। বেশ ছোট তখন, কথা সবে মনে শিখেছি। মায়েদের কাছে শুনেছি যে লাঠিটা নিয়ে বাগানে গিয়ে যে সমস্ত ছোট ছোট গাছপালা আছে তাদেরকে গিয়ে বলতাম বল আ ক খ, এবং যদি বলতে না পারলে বলতে নিজের কল্পনাতেই ভাবতাম ওরা পড়া বলতে পারছে না। তারপর চলতো বেদম প্রহার। সেই মা বলতেন যে ওই গাছের পাতাগুলো সব যতক্ষণ না ঝরে যাবে ততক্ষণ বাড়ি আসবে না। তাই যাই হোক, আজ এই কথা মনে পড়লো এই জন্য, আজও বুঝি সামনে সেই স্টুডেন্টসরা সশরীরে সামনে নেই, অথচ ভেবে নিতে হচ্ছে সেদিন গাছকে ভেবেছিলাম স্টুডেন্টস, আজ বুঝি সামনে মোবাইল, এই ক্যামেরা, এদেরকেই স্টুডেন্টস ধরে নিয়ে পড়ানো। তাই ব্যাপারটা মনে পড়লো। যাই হোক, আমরা একটু সাবজেক্টিভ কথা বলি। সাবজেক্টিভ কথা বলতে আমাদের 10টা ইউনিট। সেই ইউনিটের মধ্যে ইউনিট 1-এ 8, ইউনিট 2, 3, 4, ইউনিট 1, 2, 3, 4, এই 4টি ইউনিটে 8 করে 32। ইউনিট 5-এ আছে 3 নাম্বার, 35 হলো, আর বাকি 5টা ইউনিটেও 35। ইউনিট 6 সব থেকে বড় ইউনিট, সেখানে আছে 14 নাম্বার। ইউনিট 7-এ 4, 8-এ 6, 9-এ 8 এবং 10-এ 3। যাই হোক, আমরা শুরু করতে চলেছি ইউনিট 1। ইউনিট 1-এ 4টি চ্যাপ্টার আছে। তার মধ্যে একদম প্রথম চ্যাপ্টার, সেটা আমরা আজ শুরু করতে চলেছি। আজ ক্লাসটা একেবারে ইন্ট্রোডাকশন ক্লাস। এবং আরো একটা কথা বলি, আমরা যে ইউনিট 1 শুরু করতে চলেছি, এই ইউনিট 1-এর 4টি চ্যাপ্টার। সেই 4টি চ্যাপ্টার মধ্যে ফার্স্ট চ্যাপ্টার হলো বেসিক চ্যাপ্টার। ইউনিট 1 অর্থাৎ ইলেকট্রোস্ট্যাটিক্স, এই ইউনিটটার নাম ইলেকট্রোস্ট্যাটিক্স। সেই ইলেকট্রোস্ট্যাটিক্সের একদম এলিমেন্টারি বিষয়, প্রাথমিক কিছু বিষয়পত্র আমরা এই চ্যাপ্টার অন্তর্ভুক্ত এর মধ্যে পড়াশোনা করব। নাম এলিমেন্টারি ফিনোমেনা অফ ইলেকট্রোস্ট্যাটিক্স। এলিমেন্টারি ফিনোমেনা অফ ইলেকট্রোস্ট্যাটিক্স অর্থাৎ স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী। স্থির তড়িতের প্রাথমিক ঘটনাবলী একটু জেনে নিই এর ঐতিহাসিক প্রেক্ষাপট। একদম গোড়ার কথা যদি দু একটা কথা বলা যায়, গ্রিক দার্শনিক থেলস, কি নাম বললাম? গ্রিক দার্শনিক থেলস খ্রিস্টপূর্ব 600 খ্রিস্টপূর্বাব্দে উনি সর্বপ্রথম একটা ঘটনা পর্যবেক্ষণ করেছিলেন।
কি সেই ঘটনা? উনি লক্ষ্য করেছিলেন যে অ্যাম্বার গ্রিক সব ভাষায় পাইন গাছের যে আঠা শক্ত হয়ে গেলে ওটাকে অ্যাম্বার বলে। সেই অ্যাম্বারকে যদি পশম দিয়ে ঘষা যায় তাহলে তার মধ্যে সে কি করছে, ওই অ্যাম্বারকে পশম দিয়ে ঘষার পর ওই অ্যাম্বারটি ছোট ছোট কাগজের টুকরো দিয়ে আকর্ষণ করছে। এই ঘটনাটি, এই বিষয়টা পর্যবেক্ষণ করেছিলেন কে বললাম? গ্রিক দার্শনিক থেলস। কিন্তু ওনার এই পর্যবেক্ষণ, ওই দার্শনিক তিনি এইটা দর্শন করেছিলেন, কিন্তু উনি এই বিষয় বিশদ যুক্তি তর্ক কথাবার্তা বা কেন কি বৃত্তান্ত উনি বলতে পারেননি। উনি জাস্ট ব্যাপারটা অবলোকন করেছিলেন। এখন তৎকালীন বিজ্ঞানী মহলে ওনার এই অবজারভেশন বিশেষ কোনো সাড়া ফেলতে পারেনি। তারপর কেটে গেছে সুদীর্ঘকাল, দীর্ঘ 2200 বছর কেটে গেছে। কেটে যাওয়ার পর 1600 খ্রিস্টাব্দে ডক্টর উইলিয়াম গিলবার্গ উনি এই বিষয়ের উপর, অর্থাৎ থেলসের পর্যবেক্ষণের উপর আরো কিছু বিষয় অ্যাড করে বিষয়টা নিয়ে একটু বিস্তারিত কিছু কথাবার্তা বলেছিলেন। উনি বললেন এসে যে শুধু অ্যাম্বার নয়, আরো অনেক পদার্থ, কাঁচ, কাঠ, রেশম, কাগজ, মানবদেহ, এমন ধাতব পদার্থ, এমন করে অনেক পদার্থ আছে যাদেরকে ঘষার পর তার মধ্যে তড়িৎ সৃষ্টি হয়। উনি বললেন যে এর মধ্যে এরকম অনেক পদার্থ আছে যারা কিনা তাদের ঘষার পর যে ঘটনা থেলস পর্যবেক্ষণ করেছিলেন যে তাদের মধ্যে আকর্ষণীয় ধর্ম উদ্ভব হচ্ছে, সেটা কিন্তু ওই সমস্ত পদার্থের ক্ষেত্রেও লক্ষ্য করা গেছে। এখন একটি পদার্থকে ঘষা হলো, একটা পদার্থকে ঘষা হয়েছে। এই একটা পদার্থকে ধর কাঁচকে কাগজ দিয়ে, কাঁচকে রেশম দিয়ে বা পশম দিয়ে ঘষা হলো। তড়িৎ অর্থাৎ তাদের মধ্যে কি ঘষার পরে কি ঘটনা ঘটছে, যে তাদের মধ্যে একটা আকর্ষণীয় ধর্ম এলো। ডক্টর গিলবার্ট বললেন শুধু আকর্ষণীয় কেন, একাধিক পদার্থকে ঘষার পর কোনো পদার্থের সঙ্গে কোনো পদার্থের আকর্ষণ হচ্ছে, আবার কোনো পদার্থের সঙ্গে কোনো পদার্থের বিকর্ষণ লক্ষ্য করলেন। একটু ফিরি গোড়ার কথায়, যে কেন এই ঘর্ষণের পর তাদের মধ্যে আকর্ষণী বল বা বিকর্ষণী বল একটা জায়গা আসলো। এটা তো অবজারভেশন, এর কিছু কারণ আলোচনা করবো আমরা। একটা কথা প্রসঙ্গত বলে রাখি, জাস্ট উদাহরণের ছলে, সাপোজ একজন বৃদ্ধ বা বৃদ্ধা তিনি ঘরের জানালা দিয়ে লক্ষ্য করলেন যে রাস্তার ধারে একজন মাথা ঘুরে পড়ে গেছে। তিনি বয়সজনিত কারণে তিনি বাইরে ঘর থেকে বেরিয়ে তাকে যে উদ্ধার করবেন বা কিছু শুশ্রূষা, প্রাথমিক চিকিৎসা উনি পারলেন না। উনি শুধু অবজারভেশন করলেন, করার পরে চিৎকার করলেন। তারপর বেশ কিছুক্ষণ পর তার চিৎকার শুনে একজন লোক এসে হাজির। তারা ওই ব্যক্তিটাকে তুলে চোখে মুখে জল দেওয়া, ঘাড়ে জল দেওয়া দিয়ে প্রাথমিক চিকিৎসাটুকু করলেন। কিন্তু কেন ওই ব্যক্তি মাথা ঘুরে পড়ে গেছে বা কি বৃত্তান্ত, কার কি হয়েছিল সে বিষয়ে তারাও জানে না। তারা নিয়ে এবার চলে গেলেন ডাক্তারবাবুর কাছে। ডক্টরবাবু রীতিমতো প্রেশার মেপে বললেন ওনার হাই প্রেশার, এত প্রেশার হয়েছে। এই সমস্ত বৃত্তান্ত বলার পর সঠিক ডায়াগনোসিস করলেন। এই ডায়াগনোসিস করার পর কিছু ওষুধপত্র, নির্দিষ্ট মেডিসিন দেওয়া হলো। ঠিক তেমনটি কথাটা আমি এই জন্য বললাম যে স্থির তড়িৎ বিজ্ঞানের ক্ষেত্রেও তেমন ঘটনা লক্ষ্য করা গেছে। কিরকম? ওই বৃদ্ধর ভূমিকায় হচ্ছে বিজ্ঞানী দার্শনিক থেলস। উনি শুধু অবজার্ভ করেছিলেন, সেটাকেই একটু বিস্তারিত ওই যে বললাম প্রাথমিক চিকিৎসা করলেন কয়েকজন লোক এসে, সেটা করেছেন কি ডক্টর গিলবার্গ। আর এই বিষয়ে ডক্টর বাবুর কাজ করেছেন কি, যিনি সুনির্দিষ্ট রোগ নির্ধারণ করে নির্দিষ্ট কত প্রেশার সব দিয়ে প্রেশার মেপে সেই বুঝে ওষুধপত্র দিলেন। তিনি হচ্ছেন কুলম্ব। যে কুলম্বের কথা আমরা জানবো, কুলম্ব এই আকর্ষণ বিকর্ষণ কতটা সে বিষয়ে নির্দিষ্ট সূত্র প্রণয়ন করেছেন এবং সেটা খুব ইম্পর্টেন্ট জায়গা, সেটা
এর পরের চ্যাপ্টার প্রথমেই আমরা কুলম্বের সূত্র দিয়ে আলোচনা করব। যাই হোক, আপাতত একটু প্রাথমিক জায়গায় বলি। তাহলে একটি পদার্থকে আরেকটা পদার্থ দিয়ে ঘর্ষণের পর সে কিছু কিছু বস্তুকে আকর্ষণ করতে পারছে। তাহলে বস্তুর মধ্যে যে আকর্ষণী ধর্ম এলো, তখন বলা হচ্ছে ওই বস্তুটা পরিতাহিত হয়েছে, আহিত, এবং যে পদ্ধতিতে হলো তাকে তড়িৎ আহিতকরণ বলা হয়। এখন যদি বলা যায় দুটি কণা এলিমেন্টারি পার্টিকেল, দুটি কণা, এই দুটি কণার মধ্যে একটা আকর্ষণ বল আছে। সেই আকর্ষণ, যে কোনো দুটো কণার মধ্যে আকর্ষণ বল, সেটাকে আমরা মহাকর্ষ বল বলি। এই মহাকর্ষ বল কি কারণে হয়, কোন ধর্মের জন্য? সেটা হচ্ছে এদের ভরের জন্য। তাই ভরের সংজ্ঞা হিসেবে যেমন বলা যায় যে ধর্মের কারণে দুটি বস্তুর কণার মধ্যে মহাকর্ষ বল ক্রিয়াশীল হয়, সেই ধর্মটার নাম হলো ভর। ঠিক তদ্রূপ বলা যেতে পারে যে ধর্মের জন্য দুটি ইলেকট্রনের মধ্যে বিকর্ষণ বল বা একটি প্রোটন এবং একটি ইলেকট্রনের মধ্যে আকর্ষণ বল তৈরি হয়, যে ধর্মের জন্য, সেই ধর্মটাই হচ্ছে তড়িতাধান। তাই তড়িতাধান একটি ধর্ম, যে ধর্মের কারণে দুটি বস্তু কণার মধ্যে তড়িৎ বল ক্রিয়া করে। তড়িৎ বল আকর্ষণধর্মী হতে পারে, বিকর্ষণধর্মী হতে পারে। আমরা এই যে আধান নিয়ে এত কথা বলছিলাম, সেখানে কিন্তু একটা মূল চরিত্র আছে কে? ইলেকট্রন। যে ইলেকট্রনের আধান কত? 1.6 × 10⁻⁻19 কুলম্ব। 1.6 × 10⁻⁻19 কুলম্ব, সেটা হচ্ছে ইলেকট্রনের চার্জ। এবং মাস কত? মাস 9.1 × 10⁻31 কেজি। তাহলে আধানের বিষয়ে কথা বলি, এবং আধানের এসআই একক কি? কুলম্ব। সিজিএস একক স্ট্যাট কুলম্ব বা ইএসইউ আধান। আমরা এবার একটু কারণ জানতে চাইছি। কারণটা কি? অর্থাৎ একটি বস্তুকে আরেকটা বস্তু দিয়ে ঘষলে তার মধ্যে তারা তড়িৎগ্রস্ত হয়ে পড়ছে, কিন্তু কেন? অর্থাৎ এই ঘর্ষণের পর যে তড়িৎগ্রস্ত হয়ে পড়ছে, এই তড়িৎটার নাম হলো কি? নাম হলো ঘর্ষণজাত তড়িৎ। প্রসঙ্গত একটা কথা বলি, তড়িৎ বিজ্ঞানের দুটো শাখা, স্থির তড়িৎ এবং চল তড়িৎ। আমরা পড়াশোনা করছি স্থির তড়িৎ নিয়ে। সেই স্থির তড়িতের মধ্যে আমরা এই মুহূর্তে আমাদের আলোচ্য কথাবার্তা, যেটা যে বিষয়ের উপর আমরা আলোচনা করছি, সেটা হচ্ছে ঘর্ষণজাত তড়িৎ। প্রশ্ন হলো, ঘর্ষণজাত তড়িতের ইলেকট্রনীয় ব্যাখ্যা কি? কেন একটা বস্তুকে আরেকটা বস্তু দিয়ে ঘষলে একটাতে পজিটিভ এবং আরেকটাতে নেগেটিভ তড়িৎগ্রস্ত হয়ে পড়ে? দুটি বস্তুতে ঘষলে একটি যদি পজিটিভ তড়িৎগ্রস্ত হয়, আরেকটি নেগেটিভ তড়িৎগ্রস্ত হয়। যদি ইলেকট্রনের আধিক্য, সেটাকে আমরা নেগেটিভ তড়িৎগ্রস্ত বলি, এবং ইলেকট্রনের ঘাটতি, সেটা পজিটিভ তড়িৎগ্রস্ত বলি। যাই হোক, দুটি বস্তুকে ঘর্ষণ করলে, ঘষলে একটি যদি পজিটিভ তড়িৎগ্রস্ত হয় আর একটি নেগেটিভ তড়িৎগ্রস্ত হয়। এখন প্রশ্ন দুটি, একটি হলো যে একটি বস্তুকে আরেকটা বস্তু দিয়ে ঘষলে কেন বস্তু দুটি তড়িৎগ্রস্ত হয়ে পড়ে, তার ব্যাখ্যাটা কি? দ্বিতীয় প্রশ্ন, সেটা হলো কোনটি পজিটিভ তড়িৎগ্রস্ত, কোনটি নেগেটিভ তড়িৎগ্রস্ত হবে, সেটাই বা নির্ধারিত হয় কেমন করে? জানি আমরা। আসো, দেখো, সাপোজ এটা একটা বস্তু, আমি কাঁচকে রেশম বা পশম দিয়ে ঘষেছি। সাপোজ এখন এর চারিদিকে, তেমনি এটা একটা বস্তু, এটা সাপোজ প্রথম বস্তু, এটা দ্বিতীয় বস্তু। এই প্রথম বস্তুকে দ্বিতীয় বস্তু দিয়ে ঘষলাম। এখন দেখ ইলেকট্রন আছে, এখন এই দুটো বস্তুকে ঘষার পর, ঘর্ষণ করলাম মানে আমি কিছু শক্তি দিলাম, যান্ত্রিক শক্তি দিলাম। সেই যান্ত্রিক শক্তি, সেই শক্তিটা দেওয়ার পর শক্তিটা এই ইলেকট্রনকে উদ্দীপিত করলো। এই একটা জিনিস দেখ, পরমাণুর সর্ববহিস্থ কক্ষের সেই ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের নিয়ন্ত্রণ সব থেকে কম। আমরা জানি
যে সব থেকে কাছের যে কক্ষপথ, নিউক্লিয়াসের কাছের যে কক্ষপথ, সেই কক্ষপথটা কে কক্ষপথের উপর নিউক্লিয়াসের নিয়ন্ত্রণ সব থেকে বেশি, তার থেকে একটু কম এল, তার থেকে একটু কম এম, এক কথায় সর্ববহিষ্ঠ কক্ষপথের উপর নিয়ন্ত্রণ, নিউক্লিয়াসের নিয়ন্ত্রণ সব থেকে কম। এখন একটা জিনিস শোন, জাস্ট একটা উদাহরণ, একজন ব্যক্তির 3 ছেলে মেয়ে, সব থেকে যে ছোট ছেলে বা মেয়ে তার প্রতি যদি এই নিউক্লিয়াসকে প্যারেন্টস বলা যায়, পিতা মাতা, এখানে নিউক্লিয়াসের মধ্যে কে আছে? প্রোটন আছে আর নিউট্রন আছে। সেটাকে যদি বাবা আর মার সঙ্গে তুলনা করা যায়, তাহলে এই নিউক্লিয়াসের আর ইলেকট্রনগুলোকে যদি আমি সন্তানের সঙ্গে তুলনা করি, তাহলে এই ছেলে মেয়েগুলি সন্তানেরা বাবা মার নির্দেশিকা মেনে চলে। তবে সব থেকে যে ছোট ছেলে বা মেয়ে, তার প্রতি কিন্তু বাবা মায়ের নিয়ন্ত্রণ সব থেকে বেশি, ঠিক কিনা? বাবা মায়ের নিয়ন্ত্রণ কিন্তু সব থেকে বেশি। তারপর একদম ছোট যে বাচ্চা, তাকে যদি 1-2 ঘন্টাও বাবা মা চোখে না দেখতে পায়, না জানি কোথায় গেল, পুকুরে পড়লো না রাস্তায় গেল, একটা উদ্বিগ্নতা, 1 ঘন্টা দেখতে না পেলে। কিন্তু তার বড়টা সে 2-5 ঘন্টা বাড়িতে না থাকে, হয়তো খেলছে, 2-5 ঘন্টা যদি 10 ঘন্টা হয়ে যায় তখন একটু উদ্বিগ্ন হয়। আর একদম বড়টা, সে বুঝি একদিন বাড়িতে না আসলেও মায়ের খুব উদ্বিগ্ন, হয়তো কারো বাড়ি আছে। তাহলে ঠিক তেমনটি এটা একটা পরিবার মনে কর, এই পরিবারের সব থেকে বড় যে ছেলে, সেই ছেলেটির উপর বাবা মায়ের নিয়ন্ত্রণ সব থেকে কম। আর এটা আরেকটা পরিবার, সেই পরিবারের সব থেকে বড় মেয়ে, তার প্রতিও বাবা মায়ের নিয়ন্ত্রণ সব থেকে কম। এই মতো পরিস্থিতিতে এই বাড়ির সব থেকে বড় ছেলে আর এই বাড়ির সব থেকে বড় মেয়ে, তাদের মধ্যে আলাপ পরিচয় থেকে শেষমেশ একটা জায়গায় পৌঁছানো, এবং তখন আর আলাদা আলাদা বাড়িতে থাকা না থেকে এক বাড়িতে থাকার প্রাসঙ্গিকতা অনুভব করছে। সে মতো পরিস্থিতিতে দেখা গেল যে এই বাড়ি থেকে এই মেয়েটি এই বাড়ি চলে এসে, এই বাড়ি থেকে মেয়েটি এই বাড়িতে চলে এলো। প্রশ্ন হচ্ছে, মেয়েটি বা কেন এলো? এমন তো হতে পারতো এই ছেলেটি ওদের বাড়ি চলে গেছে। এই বড় ছেলেটির উপর এই বাবা মার নিয়ন্ত্রণ সব থেকে কম, এই মেয়েটির উপর এই বাবা মার নিয়ন্ত্রণ সব থেকে কম। তবে দুজনের মধ্যে কম্পারেটিভলি যার বেশি কম, সে চলে যাবে। অর্থাৎ দেখা গেছিল যে এই পরমাণু ক্ষেত্রে সর্ববহিষ্ঠ কক্ষের যে ইলেকট্রন, সেই ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের নিয়ন্ত্রণ কম, তবে সেটা এই নিউক্লিয়াসের এই ইলেকট্রনের উপর যে নিয়ন্ত্রণ, তার থেকে বেশি কম। দুটো কম্পেয়ার করলে এর বহিস্থ কক্ষ আর এর বহিস্থ কক্ষের মধ্যে এর বহিস্থ কক্ষ ইলেকট্রনের উপর নিউক্লিয়াসের নিয়ন্ত্রণ অপেক্ষাকৃত বেশি কম, ফলে এ চলে গেছে এর কাছে। স্বাভাবিক পরিণতি কি হলো? এটা ছিল নিস্তরিত অবস্থায়, যখনই ইলেকট্রন এখানে চলে এসেছে, এ হয়ে গেল পজিটিভ তড়িৎগ্রস্ত, আর এটা হয়ে গেল ইলেকট্রনে আধিক্য ঘটেছে, তাই নেগেটিভ তড়িৎগ্রস্ত। তাহলে আমরা উত্তর পেলাম যে ঘর্ষণজাত তড়িৎ কেন উৎপত্তি হয়, এবং সেই ঘর্ষণজাত তড়িৎ উৎপত্তির ক্ষেত্রে কোনটি পজিটিভ বা কোনটি নেগেটিভ হবে সেটা জেনে গেলাম। এভাবে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে এক্সপেরিমেন্ট করে আমরা পদার্থদের শ্রেণী বানানো হয়েছে। সেই শ্রেণীটার নাম স্থির তড়িৎ শ্রেণী। সেই শ্রেণীতে এরকম 1, 2, 3, 4 এরকম ভাবে পরপর একটা শ্রেণী বানানো হয়েছে। সেই শ্রেণীটা এমন ভাবে বানানো হয়েছে, যার নাম কি বললাম? স্থির তড়িৎ শ্রেণী। সেই স্থির তড়িৎ শ্রেণীটা এমন ভাবে বানানো হয়েছে যাতে কিনা এই শ্রেণী যদি 1 নম্বর বস্তুকে 2 নম্বর বস্তু দিয়ে ঘষা যায়, তাহলে যে উপরে থাকবে সেটাতে পজিটিভ, আর যে নিচে থাকবে সেটাকে নেগেটিভ। তাই 1 নম্বরে পজিটিভ, 2 নম্বরে নেগেটিভ হবে। ঠিক একইভাবে দেখ, যদি 2 নম্বর বস্তুকে 1 নম্বর দিয়ে ঘষা যায়, তাহলে 1 এ পজিটিভ, 2 এ নেগেটিভ। কিন্তু 2 নম্বরকে যদি 3 নম্বর দিয়ে ঘষা যায়, তাহলে 2 এ পজিটিভ, 3 এ নেগেটিভ। যে উপরে থাকবে আগে থাকবে সে হচ্ছে তাতে পজিটিভ হবে, আর অন্যটাতে নেগেটিভ হবে। এটা আমরা এতক্ষণ আলোচনা করছিলাম, সেটা হচ্ছে ঘর্ষণজাত তড়িৎ, তার ব্যাখ্যা শুনলাম। এবার একটু ফিরে আসি, এই চ্যাপ্টার মূল একটা চরিত্রের আছে আধান। আধান কি সে বিষয়ে কথা বলছিলাম। তড়িৎ আধানটা কি বললাম? যে ধর্মের জন্য দুটি বস্তুর মধ্যে তড়িৎ বল ক্রিয়াশীল হয়, সেই ধর্মটাই হচ্ছে তড়িৎ আধান।
সেই আধানের যদি ফিচার্স বলা যায়, বৈশিষ্ট্য, এক নম্বর হচ্ছে এটি অ্যাডিটিভ হয়, অর্থাৎ কিছু আধান, কোনটা আধান পজিটিভ কোনটা বা নেগেটিভ, ধরো -10 +5 -12, এগুলো কিন্তু যোগ করা যায়, অ্যাডিটিভ যোগ করা যায় বীজগাণিতিক নিয়মে। তারপর কি 2 নম্বর কি, এটা কনজারভেটিভ, অর্থাৎ কনজারভেশন প্রিন্সিপাল মেনে চলে, আধান সংরক্ষণের নীতি মেনে চলে। আধান সংরক্ষণের নীতিটা কি? আধান সংরক্ষণের নীতি হচ্ছে এটাই যে একাধিক কোনো বিচ্ছিন্ন বস্তু সংস্থার মোট আধান কনস্ট্যান্ট, বিচ্ছিন্ন বস্তু সংস্থার মোট আধান কনস্ট্যান্ট। তার মানে কি হলো, সাপোজ এই দুটো বস্তুকে ঘষার পর এখান থেকে কিছু ইলেকট্রন এখানে চলে গেছে, তার মানে এই দুটি বস্তুর মোট আধান কি মানে চেঞ্জ হলো না কিন্তু, দেখ এখান থেকে একটা ইলেকট্রন এখানে গেছে, তাহলে এর একটা কমে গেছে একটা বেড়ে গেছে, কিন্তু দুজনের টোটাল আধানটা কি কনস্ট্যান্ট, টোটাল আধান কিন্তু দুজনের কনস্ট্যান্ট। অর্থাৎ যদি বলা যায় একটি ছেলে বিয়ে করেছে, একটা গ্রামে ধর একজন বিয়ে করেছে, বিয়ের পরে বলা হলো দেখো অমুক বিয়ে করেছে কিন্তু গ্রামের লোক বাড়েনি, হাউ ক্যান ইট পসিবল, কি করে সম্ভব? অর্থাৎ ওই ছেলেটি গ্রামেরই একটা মেয়েকে বিয়ে করেছে, তাহলে গ্রামের মোট জনসংখ্যা কি কনস্ট্যান্ট, গ্রামের একটা পরিবার থেকে একটা মেয়ে কমে গেছে, সেই মেয়েটা একটা পরিবারে বেড়ে গেছে, কাজেই গ্রামের মোট জনসংখ্যা কনস্ট্যান্ট। ঠিক তদ্রূপ কোনো বিচ্ছিন্ন বস্তু সংস্থার মোট আধান কনস্ট্যান্ট, এটাকে আধান সংরক্ষণের নীতি বলা হয়। এরপর আরো একটা ধর্ম, তাহলে কি বললাম, চার্জ ইজ অ্যাডিটিভ, চার্জ ইজ কনজারভেটিভ, চার্জ ইজ কোয়ান্টিটেটিভ। দেখ তোদের এই কোয়ান্টাইন শব্দটা এখন বাজারে খুব চলছে, কোয়ান্টাইন শব্দ, হোম কোয়ান্টাইন শব্দটা নিশ্চয়ই সবাই শুনছিস। তা আধান হচ্ছে কোয়ান্টিটেটিভ, সেও কোয়ান্টিটেটিভ ব্যাপারটা কি, কোয়ান্টাইজড কোয়ান্টিটি ব্যাপারটা একটু বলি আগে। কোন রাশিগুলোকে আমরা কোয়ান্টাইজড বলতে পারি? যে সকল ভৌত রাশির একটি প্রাথমিক মান আছে এবং সেই বস্তুটা, সেই রাশিটার মান ওই প্রাথমিক পরিমাণের সরল গুণিতক হবে। জাস্ট এক্সাম্পল দিই, তাহলে বোঝা যাবে, সুবিধা হবে। মনে কর একটা চালের দোকানদার, সেই চালের দোকানদার তার দোকানে 25 কেজি বস্তা চাল আছে, সব 25 কেজি বস্তা চাল, এবং ওই দোকানদার কোনো বস্তা ভেঙে চাল বিক্রি করে না। তাহলে কি বলা যাবে, ওই দোকান থেকে সব থেকে কম কোনো ব্যক্তি চাল নিতে পারবে কত বলতো, 25 কেজি। হয় তাকে 25 কেজি নিতে হবে, বা 50 কেজি, বা 75 কেজি। ওই দোকানে গিয়ে কিন্তু 40 কেজি চাল কেউ কিনতে পারবে, বা 51 কেজি চাল পাবে না, 50 কেজি পাবে। তাহলে বলা যেতে পারে ওই দোকান থেকে কোনো ব্যক্তি যত চালই কিনুক না কেন, সেটা অবশ্যই 25-এর মাল্টিপল হবে। বা আদারওয়াইজ এভাবে বলা যেতে পারে যে ওই দোকান থেকে কোনো ব্যক্তি যত চাল কিনুক না কেন, সেই চালকে যদি 25 দিয়ে ভাগ করা যায়, ভাগফল কিন্তু পূর্ণ সংখ্যা হবে, বুঝলে কিনা? তাহলে ওই দোকানের সায়েন্সের আসপেক্টে ওই দোকানদারের কিন্তু, আমরা লেখা থাকে না পাইকারি চাউল বিক্রেতা, কিন্তু তুই যদি দোকানের সায়েন্সের স্টুডেন্ট, যদি কোনো সায়েন্সের স্টুডেন্ট চালের দোকান করে, আমার মনে হয় এমন চালের দোকান যদি হয়, পাইকারি চাউল বিক্রেতা না লিখে কোয়ান্টাইজড চাউল সব যদি লেখা যায়, কোয়ান্টাইজড রাইস শপ, তাহলে মনে হয় ভালো। কোয়ান্টাইজড দোকান, কোয়ান্টাইজড রাইস শপ বললে মনে হয় বেশি ভালো, অর্থবহ হবে। কোয়ান্টাইজড কেন? কোয়ান্টাম প্রসেস মেনে চলছে তো, যাই হোক না কেন 25-এর মাল্টিপল আকারে তোমাকে চাল দিতে হবে। সিম্পল এই কোয়ান্টাম থিওরি, এটা কিন্তু কোয়ান্টাম থিওরি, এটাই কোয়ান্টাম থিওরি। দেখ এখানে যেমন একটা বস্তু থেকে 5টা ইলেকট্রন বেরিয়ে গেছে, তাহলে এর আধান কত হবে বলতো? এর আধান কত হবে? 5 × 1.6 × 10⁻⁻19 কুলম। এত কুলম হবে কি মাইনাস, কেন মাইনাস না প্লাস, ইলেকট্রন বেরিয়ে গেছে তাহলে প্লাস, 5টা ইলেকট্রন বেরিয়ে গেছে তাহলে এর আধান হচ্ছে প্লাস। আর এই বস্তুতে এখান থেকে 5টা ইলেকট্রন বেরিয়ে গেছে, 5টা বেরোলো মানে এর আধান হচ্ছে পজিটিভ। এত 6টা ইলেকট্রন বেরিয়ে গেলে এখানে হতো কি 6। আচ্ছা বলতো এখান থেকে 5.5টা ইলেকট্রন বেরোনো কি সম্ভব? 5.5টা ইলেকট্রন, 5.2 ইলেকট্রন বেরোতে পারবে না। তাহলে এর আধানটা
5টি ইলেকট্রনের আধান সমান হতে পারে। একটা ইলেকট্রনের আধান হচ্ছে এটা, তাহলে এর আধানটা 5টির সমান হতে পারে, 6টি ইলেকট্রনের সমান হতে পারে, 7টার সমান হতে পারে, কিন্তু কখনো হবে না 7.2 ইন্টু 1.6 × 10⁻⁹ হবে না। তাহলে আধানের সর্বনিম্ন মান কত? যেমন বললাম ওই চালের দোকানে সব থেকে কম চাল কত পাওয়া যাবে, সেটা হচ্ছে 25 কেজি। তেমনই এখানে সব থেকে কম পরিমাণ যে আধান কোনো বস্তুর সম্ভব সেটা কত বলতো? 1.6 × 10⁻⁹ কুলম্ব। এর থেকে কম আধান হতে পারে না। তাই কোনো বস্তুর আধান যাই হোক না কেন, সেটা অবশ্যই একটা ইলেকট্রনের আধানের সরল গুণিতক হবে। তাই আধান হচ্ছে কোয়ান্টাইজড কোয়ান্টিটি, অর্থাৎ আধান কোয়ান্টাম থিওরি মেনে চলে। জাস্ট এক্সাম্পল আরেকটা দিই, একজন মাছ বিক্রেতা চিংড়ি মাছ বিক্রি করছে, সেই ফিজিক্স কেন, ফিজিক্সের পিও কেমন করে লিখতে হয় তাও জানে না, অথচ সে কিন্তু কোয়ান্টাম থিওরি অ্যাপ্লাই করেই মাছ বিক্রি করছে। কি করে? তুই ওই মাছওয়ালাকে বললি যে আমাকে 70 গ্রাম মাছ দাও, সে কিন্তু দিচ্ছে না, দেবে না। সে বলছে আমার কাছে 50 গ্রামে বাটখারা আছে, 100 গ্রাম আছে, 150, 200, তুমি 50 নিতে পারো বা 100 নিতে পারো, 70 গ্রাম হবে না। যদি বলাই 20 গ্রাম মাছ দাও, দেবে না। 120 গ্রাম মাছ তাও দেবে না। 100 দেবে, 150 দেবে। তাহলে 50, 100, 150, 200, তাহলে ওই মাছ বিক্রেতা, ওই চিংড়ি মাছ বিক্রেতা যত মাছ বিক্রি করুক না কেন, সেটা অবশ্যই 50 গ্রামের মাল্টিপল। তাহলে এটাই কোয়ান্টাম থিওরি, সে কোয়ান্টাম থিওরি মেনে কিন্তু মাছ বিক্রি করছে। যাই হোক, অনেকটা কথা বলে ফেললাম। যেটা বলছি যে আধান সেটা চার্জের ক্যারেক্টারিস্টিক্স বলছিলাম। চার্জ ইজ অ্যাডিটিভ, চার্জ ইজ কনজারভেটিভ, চার্জ ইজ কোয়ান্টিটিভ। বিষয়টা আশা করি বোঝা গেছে। এবার তাহলে আমরা চার্জের বিষয়ে কিছু কথাবার্তা বলছিলাম যে চার্জ, তাহলে আমরা আজ প্রথম থেকে কি জানলাম যে ইলেকট্রোস্ট্যাটিক্স, স্থির তড়িৎবিজ্ঞান, সেখান থেকে তার একটা চ্যাপ্টার নিয়ে আমরা আলোচনা করছি, এলিমেন্টারি ফিনোমেনা অফ ইলেকট্রোস্ট্যাটিক্স। সেই ওখানে আমরা চার্জ বা আধানের একেবারেই গোড়ার কথা কিছু শুনলাম এবং ঘর্ষণজাত তড়িৎ, সেই ঘর্ষণজাত তড়িৎ সম্পর্কে জানলাম এবং ঘর্ষণজাত তড়িতের ব্যাখ্যা জানতে পারলাম যে ঘর্ষণজাত তড়িৎটা কি, ঘর্ষণজাত তড়িতের ইলেকট্রনীয় ব্যাখ্যা জানতে পারলাম এবং সর্বোপরি আধান সম্পর্কে জানতে পারলাম, যে আধানের কিছু ফিচার্স জানতে পারলাম। আধান যে কিনা অ্যাডিটিভ, কনজারভেটিভ এবং কোয়ান্টিটেটিভ। আধানকে বলা হয় কোয়ান্টাইজড কোয়ান্টিটি, কেন সে বিষয়ে আলোচনা করলাম। আমরা চ্যাপ্টার বাকি অংশ, ইনশাআল্লাহ বাকি অংশ আমরা আগামী পর্বে এ বিষয়ে বিস্তারিত আলোচনা। তড়িৎ আবেশ, এই চ্যাপ্টার দুটি মূল ঘটনা, একটি হলো তড়িৎ আবেশ এবং আরেকটি মোস্ট ইন্টারেস্টিং একটা জায়গা, সেটা হচ্ছে বজ্রপাত নিয়ে কিছু আলোচনা করব। বজ্রপাত এই চ্যাপ্টারের মধ্যে আছে, যেটা কিনা একেবারে প্রাগৈতিহাসিক যুগ থেকে, যদি বলা যায় যে একেবারে প্রথম থেকে মানুষের মনে কিন্তু কৌতূহলের এক বড় একটা জায়গা ছিল, সেটা হচ্ছে বা আজও আছে, সেটা হচ্ছে বজ্রপাত। এটা নিয়ে একটা অপার কৌতূহল। বজ্রপাত কি সেটা কিন্তু আমাদের এই চ্যাপ্টার অন্তর্ভুক্ত। এই চ্যাপ্টারে লাইটিং বজ্রপাত নিয়ে আমরা আলোচনা করব। বজ্রপাত কি, কেন হয়, বা বজ্রপাতের সময় কোথায় পালালে ভালো, অর্থাৎ নিরাপদ জায়গা, আশ্রয়স্থল, বিপজ্জনক আশ্রয়স্থলে বা কেন, সর্বোপরি এই বজ্রপাতকে কি কোনো ব্যবহারিক কাজে লাগানো যায়, এমন অনেক প্রশ্ন নিয়ে আমরা আসবো আগামী পর্বে জানবো। সঙ্গে থাকুন, দেখতে থাকুন চ্যানেল ফিজিক্স পয়েন্ট।